হ্যালো আচ্ছা রিনা চলে গেছে। এখন শুনতে পারবেন। কথা শোনা যায়? জি, কথা শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন দু একজন। কথা কি শোনা যাচ্ছে এখন? একটু একটু সময় লাগে আর কি। এগুলো ঠিক আছে। জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বুঝছেন? জি ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর মাইক্রোফোনে ভুলে ক্যামেরা মোড অন করা ছিল না, যার জন্য কথাগুলো শোনা যাচ্ছিল না হয়তো। আচ্ছা, আমি আবার শুরু থেকে বলতেছি। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি গোলাম রাব্বানি, ডুয়েট ত্রিপলি থেকে এবারই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। অর্থাৎ গত 1.5-2 মাসের মতো হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার। তো আমি তোমাদের ক্লাস নেব কেমিস্ট্রি ক্লাস। তোমরা ইতিমধ্যে জানো যে পিএইচডি সিএসসি ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য তোমাদের যারা ব্যাচ নাম্বার 1 তাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো একেবারে যেগুলো বেসিক ক্লাস, খুব প্রবাবলি কয়েকটা বেসিক ক্লাস তোমাদের সম্ভবত পুরো গ্রুপে লাইভ হবে আর কি। তো যাই হোক, আর প্রবাবলি একটা অলরেডি আমাদের পরিচালক হচ্ছে একটা অলরেডি থ্রো করেছে তোমাদের জন্য একটা অফার, যে প্রথম 100 জনের জন্য সম্ভবত ভর্তি 6,000 টাকা, আর পরবর্তীতে আরও 100 জনের জন্য একটা ভর্তি অফার থ্রো করেছে। যাই হোক, তোমাদেরকে প্রথমত বলে রাখি, যদি তোমরা হচ্ছে আমার কথা ঠিকমতো শুনতে না পাও কিংবা কোনো কিছু বুঝতে না পারো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেবা। ইনফ্যাক্ট যেহেতু আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি, প্রথম 4-5 মিনিট 10 মিনিট পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা যে তোমরা বুঝতেছো কিনা। যদিও আমি ক্লাসের মাঝে জিজ্ঞেস করবো তোমাদেরকে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে একটু নিশ্চিত করে রাখি আর কি, তোমরা যারা হচ্ছে পলিটেকনিক্যাল থেকে আসো তাদের জন্য কিন্তু আরও একটু ভয়ানক ব্যাপার হচ্ছে, কেমিস্ট্রিটাকে অনেক ভয় পাও। তোমাদের যারা বড় ভাই অলরেডি ডুয়েটে অ্যাডমিশন দিচ্ছে বা যারা ডুয়েটে চান্স পেয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদেরকে যখন জিজ্ঞেস করো তোমরা, কিংবা আমাদের কাছে যখন ফোন টোন আসে, তখন তোমরা এরকম খুবই ভয় পাও আর কি। তার মধ্যে সবচেয়ে বেশি মনে হয় ভয় পাও কেমিস্ট্রি নিয়ে। বিশেষ করে যারা আর্টস কিংবা কমার্স থেকে আসো, তারা এতটাই ভয় পাও যে কেমিস্ট্রি না জানি কি। তো ব্যাপারটা হচ্ছে, কেমিস্ট্রি আসলেই খুব কঠিন কোনো কিছু না, বরং আমার কাছে মনে হয়েছে খুবই সহজ। ইনফ্যাক্ট তোমরা যদি হচ্ছে ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা একজনও বলতে পারবা না সে তুমি আর্টস থেকে আসো আর কমার্স থেকে আসো, বলতে পারবা না অ্যাটলিস্ট যে কেমিস্ট্রি কঠিন। সো কেমিস্ট্রি খুবই সহজ, এটা এই চিন্তাটা মাথার মধ্যে সেট করার পর আমরা ক্লাসটা দেখা শুরু করো। ইনফ্যাক্ট যদি ক্লাসে কোনো কিছু বুঝতে না পারো, কথা আমার একটু স্পিড বেশি, আর প্রথম ক্লাস নিচ্ছি, সো তোমাদের সাথে ইন্টারাকশন হতে হতে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো যদি এরপরও মনে হয় কোনো কথা বুঝতে পারতেছো না, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর বুঝতে পারলেও কিন্তু কমেন্ট করতে হবে। তো চলো, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ডাস্টার খুঁজে পাচ্ছি না, সমস্যা নেই। দেখো, কেমিস্ট্রি বলতে আসলে আমরা কি বুঝি? কেমিস্ট্রিটা যদি আমি এরকম লিখি তোমাদেরকে, যার বাংলা তোমরা জানো, রসায়ন, তাই তো? কি কি বিষয়ে আলোচনা করবে বা হচ্ছে আমাদের কি কি বিষয় জানতে হবে A to Z, আমি এটা একটু তোমাদেরকে বলে নিই। কেমিস্ট্রি টোটাল 4টা পার্ট টোটাল অ্যাডমিশনের জন্য কভার করতে লাগে, মানে 4 ভাগে বিভক্ত করে থাকি আর কি। তার মধ্যে হচ্ছে প্রথম পার্টটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ভৌত পার্ট বলি, ভৌত পার্ট, কিংবা অনেকে এটাকে থিওরি পার্টও বলে থাকে। এরপরে হচ্ছে ম্যাথ পার্ট, মানে এই পার্ট আসার পর অঙ্ক থাকে, সেজন্য এটা নামকরণ করা হয়েছে ম্যাথ পার্ট। এরপর হচ্ছে মেটাল নন মেটাল, যেটাকে বাংলায় বলে ধাতু অধাতু। আর সর্বশেষ একটা পার্ট আছে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, মানে জৈব যৌগ। তো তোমরা এই শব্দগুলোর সাথে কিন্তু মোটামুটি অনেকে পরিচিত। তোমাদের অনেককেই আমি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবা ধাতু অধাতু কি, জৈব যৌগ কি, আর ভৌত পাঠে কি কি আলোচনা হতে পারে। হ্যাঁ, ব্যাপারগুলো ওরকমই। যারা তোমরা প্রথম থেকে দেখে এসেছো, সায়েন্সে ছিলা, তারা হয়তো কিছু জিনিস পারবে। বাট যারা আর্টসে ছিলা, প্রথমত আমি সবার আগে বলতে চাই যে যারা আর্টস কিংবা কমার্সে ছিলা, তোমরা দয়া করে ভয় পাবা না। মানে এটা ভুলেই যাও যে কোনো সায়েন্সের সাবজেক্ট, মনে করো আর্টস কমার্স সায়েন্স কিচ্ছু নাই, সবাই এক একটা পয়েন্টে জিরো লেভেলে আসো। ওই লেভেল থেকে একেবারে খুবই বেসিক থেকে একেবারে প্রাইমারি লেভেল থেকে আলোচনা শুরু করবো। সো এমন একটা জিনিসও খুঁজে পাবা না যেটা তোমার কাছে মনে হবে তুমি আর্টসের তাই বুঝতেছো না, বা তুমি সায়েন্সের তাই বুঝতেছো না, বা তুমি কমার্সের তাই বুঝতেছো না, এমন কোনো সম্ভাবনাই নেই। সো সেজন্য তোমরা হচ্ছে নিশ্চিত থাকো যে সবই ভালো করে বুঝতে পারবা। তো এই 4টা পার্ট আমাদেরকে টোটালি কভার করতে হয়। টোটাল কেমিস্ট্রিতে মার্ক থাকে অ্যাডমিশন টেস্টে 40 মার্কস, 40 মার্কস থাকে। এর মধ্যে কোন জায়গা থেকে কত মার্ক আসবে এটা কিন্তু বলা দুষ্কর, মানে এটা বলা যাবে না যে কোথায় কত মার্ক আসতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো রকম মার্ক আসতে পারে। তবে
সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে এই পার্টে আর এই পার্টে। এই পার্টে একটু কম করে, এই পার্টেও কম করে। ম্যাথ পার্টে অঙ্ক একটা বা দুইটা আসতে পারে, ছোটো ছোটো অঙ্ক আসে সাধারণত। ধাতু দুটো পার্টে মার্ক হয় কম, এই পার্ট এবং এই পার্টে মার্ক থাকে বেশি, বেশি মার্ক ক্যারি করে। আচ্ছা, পরীক্ষা আসতে পারে কি কি, এটা একটা প্রশ্ন তোমাদের মনে থাকতেই পারে, পরীক্ষায় কি কি আসে। পরীক্ষায় যেগুলো আসতে পারে এগুলো হচ্ছে সঠিক উত্তর, শূন্য স্থান, সত্য মিথ্যা, তারপরে হচ্ছে ডিরেক্ট প্রশ্ন আসে, কিংবা হচ্ছে কখনো আকরিকের নাম তোমরা দেখতে পাবা পরবর্তীতে আকরিক কি, বিভিন্ন আকরিক কিংবা হচ্ছে বাণিজ্যিক নাম দেখতে বলা হয়, ম্যাথমেটিক্যাল টার্ম থাকে অর্থাৎ ম্যাথস করতে বলা হয়, রাসায়নিক বিক্রিয়া থাকে, আর জৈব যৌগের কিছু প্রশ্ন থাকতে পারে, এই আর কি। তো যাই হোক, যেভাবে যতটুকু সামারি বলতেছি, যে এরকম আমার কথাগুলো যেরকম মনে হচ্ছে জাস্ট হ্যাঁ অবজেক্টিভ শূন্যস্থান পূরণ এরকমই, আসলে খুব ভয় পাওয়ার কিচ্ছু নাই, মানে খুব তো দূরের কথা, আমি বলি তোমরা ভয়ই পাবা না। তো এখন আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, খুবই কনসেন্ট্রেশন দিবা, আমি শুধু এইটুকুনি রিকোয়েস্ট, মানে জাস্ট মনোযোগটুকুন দিলেই হয়ে যাবে। আচ্ছা, শুরু করতেছি। দেখো, প্রথমত কিছু বিজ্ঞানীদের কথা বলে শুরু করি আমি। প্রথমত দেখো, বিজ্ঞানীরা বলতেছে যে আমাদের এই বিশ্বে যা কিছু আছে সব কিছু পদার্থের অন্তর্গত, এবং তারা বলতে গিয়ে এরকম কথা বলতেছে যে আমরা যা কিছু দেখি সব কিছু তিনটা পদার্থের মধ্যে আসতে হবে, হয় সেটা কঠিন, নয় সেটা তরল, আর নয় সেটা বায়বীয়। আরেকবার বলছি, সায়েন্টিস্ট কিংবা বিজ্ঞানীরা বলতেছে যে তিন ধরনের ম্যাটেরিয়াল পৃথিবীতে আছে, একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়। তিনটার যে কোনো একটা লেভেলে যে কোনো কিছু যাবে। মনে করো, ধরো আমার হাতে একটা দেখতে পাচ্ছ মার্কার কিংবা পেন, কলম। এই কলমটা যদি আমি বলি কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থের একটা শর্ত ওরা দিয়ে দিয়েছে। শর্তটা এরকমটা যে কঠিন পদার্থের যদি আমরা অবস্থান পরিবর্তন করি, অবস্থান পরিবর্তন করি, তাহলে আয়তন বা আকার পরিবর্তিত হয় না। আমি খুবই আস্তে আস্তে করে যাব সামনের দিকে আর কি, খুব ধীরে ধীরে যাবো, সেই জন্য অনেকে বিরক্ত হতে পারো। সো বিরক্ত হয়ে না, আমি খুব চেষ্টা করবো বেসিক থেকে সবগুলো জিনিস ভালো মতো কমপ্লিট করতে, যাতে তোমাদের হচ্ছে খুব ভালো সুবিধা হয় আর কি। তাহলে অবস্থান পরিবর্তনে আয়তন বা আকার পরিবর্তিত হয় না, কার? এটা কঠিন পদার্থের। যেমন আমি বলি তোমাদেরকে, যদি বলি যে কলমটা হচ্ছে একটা কঠিন পদার্থ, তাহলে তুমি এটা চেক করবা কি করে? এটার অবস্থান পরিবর্তন করো, দেখো আয়তন কিংবা আকার পরিবর্তন হয় কিনা। মনে করো অবস্থান পরিবর্তন মানে কি, ধরো এখন আমার হাতের তালুর মধ্যে আছে, এটা দেখতে যে পরিমাণ জায়গা নিচ্ছে আর দেখতে কেমন, দেখো তো লম্বাকৃতি। এখন ধরো আমি এটা পকেটে ঢুকাইলাম, কিংবা ধরো তুমি একটা ব্যাগে ঢুকাইলা, কিংবা একটা ফ্লোরের উপর ফালাই দিলা, ধরো ছাদের উপর উঠাই নিয়ে গেলা, তাহলে যেরকম দেখতেছো ঠিক একই রকম থাকবে, তার মানে আকারটা চেঞ্জ হচ্ছে না। কথা খেয়াল করিও, এক নম্বর হচ্ছে আকারটা চেঞ্জ হইল না। দুই নম্বর যে আয়তন ছিল, তুমি প্যাকেটে ঢুকাও, ব্যাগে নাও, ছাদে রাখো, ফ্লোরে রাখো, তুমি যেখানেই রাখো না কেন, ওর আয়তন কিন্তু একই থাকতেছে। তার মানে এই দুইটা জিনিস যদি এনশিওর করে যে আয়তন অবস্থান পরিবর্তন করতেছো, তুমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাখতেছো, কিন্তু আয়তন কিংবা আকার পরিবর্তিত হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে কঠিন পদার্থ। খুবই সহজ জিনিস, তোমাদের কাছে কি মনে হয়েছে? অবশ্যই সহজ। আচ্ছা, তরল পদার্থে আসো। তরল পদার্থের কথা বলা হচ্ছে এরকমটা, যদি আমরা অবস্থান পরিবর্তন করি বা অবস্থা পরিবর্তন করি, তাহলে আয়তন ঠিক থাকবে, আয়তন পরিবর্তন হবে না, আয়তন পরিবর্তন হবে না, কিন্তু আকার পরিবর্তন হবে। আচ্ছা, আকারটাকে তোমরা চাইলে আকৃতিও বলতে পারো। আকার পরিবর্তিত হবে কিরকম? ধরো এক গ্লাস পানি, যে কলমের কথা বলতেছিলাম, কলমটার মতো চিন্তা করে এক গ্লাস পানি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি প্যাকেটে ঢেলে দিই, তোমরা বলো তো এই কলমটা যেরকমভাবে প্যাকেটে ছিল, পানি কিভাবে প্যাকেটে থাকবে? কখনোই থাকবে না। কি হয়ে গেল বলো তো? পুরা মনে করো প্যাকেটটা ছুঁয়ে একেবারে পুরো প্যান্ট ভিজে যাবে। যদি আমি এক গ্লাস পানিকে ধরো হচ্ছে ফ্লোরের উপর ফেলে দিই আর কি, তাহলে কি হবে? পানিটা পুরাই ফ্ল্যাট হয়ে যাবে, চ্যাপ্টাকৃতি হয়ে যাবে। এই পানিটা তুমি যদি নিয়ে একটা লম্বাকৃতি নলের ভিতর রাখো, তাহলে দেখতে কেমন হবে? লম্বাকৃতি হয়ে যাবে। তার মানে তরল পদার্থ সেটাই। আচ্ছা, আরেকটা কথা বলি, আয়তন যখন পরিবর্তন হবে না, যে কথাটা বলতেছি, মনে করো এক গ্লাস পানি
গ্লাসের ভিতর যখন আছে তখন দেখতে কি মোটামুটি লম্বা আকৃতি বা বেলন আকৃতি এরকমটা। আচ্ছা, যখন এটাকে আমরা হচ্ছে ফ্লোরে ফেলে দিলাম বা একটা প্লেটের ভিতর নিয়ে নাও, প্লেটের ভিতর ঢেলে দাও, তাহলে এবার কি হবে, দেখতে গোলাকৃতি হয়ে গেল, চ্যাপ্টা হয়ে গেল। এখন তাহলে আকার চেঞ্জ হচ্ছে, কিন্তু তুমি এক গ্লাস পানিকে যে প্লেটে দিয়েছো ওই প্লেটে যদি আবার ব্যাক করে গ্লাসে নিয়ে নাও তাহলে কিন্তু আয়তন চেঞ্জ হবে না, মানে তুমি এক গ্লাস আবার ফেরত পাবা। তাহলে হচ্ছে আয়তন পরিবর্তন হবে না, কিন্তু আকার পরিবর্তন হবে। তুমি একটা যদি লম্বা নলের ভিতর নিয়ে নাও তাহলে এখন দেখতে কেমন হবে, লম্বাকৃতি হয়ে যাবে। গ্লাসে একটুখানি লম্বা ছিল, কিন্তু একটা লম্বা নলের ভিতর নিলে তো অনেক লম্বা হয়ে যাবে, তাহলে এত বড় লম্বাকৃতি হয়ে গেল। কিন্তু তুমি যদি ওই পানিটাকে আবার গ্লাসের ভিতরে ফেরত নাও তাহলে আয়তন তো ঠিকই থাকবে। তাহলে তরল পদার্থের শর্ত হচ্ছে যে অবস্থান পরিবর্তন করলেও আয়তন পরিবর্তন হবে, কিন্তু আকার পরিবর্তন হবে না। কন্ডিশন কিন্তু এগুলো। তার মানে ব্যাপারটা এরকম বলতে পারো, এই দুইটাকে যদি আমি সামারি করি তোমাদের জন্য, তাহলে এরকম দাঁড়াবে যে কঠিন পদার্থ হওয়ার শর্ত কি, শর্ত হচ্ছে তুমি এর অবস্থান পরিবর্তন করলেও আয়তন কিংবা আকার কিংবা আকৃতি কোনোটাই চেঞ্জ হবে না, তাহলে সেটা কঠিন পদার্থ। আর যদি তুমি অবস্থান পরিবর্তন করার পরও আকার কিংবা আয়তন না, আয়তন পরিবর্তন হবে না, আকার পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেটা তরল পদার্থ। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে দুটোই পরিবর্তিত হবে, দুটোই পরিবর্তিত হবে। তার মানে কি বুঝলা এখানে বায়বীয় পদার্থের ক্ষেত্রে, যে তুমি যদি বায়বীয় পদার্থটাকে অবস্থান চেঞ্জ করে ফেলো তাহলে আয়তনও চেঞ্জ হয়ে যাবে, আকৃতিও চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি, মনে করো বায়বীয় পদার্থের সবচেয়ে ভালো এক্সাম্পল আসলে বডি স্প্রে, পারফিউম কিংবা আতর ছাড়া আসলে হয় না আর কি। সো তোমাদেরকে একটা আতর দিয়ে বুঝাই, মনে করো, বা একটু বডি স্প্রে নাও হাতে, নেওয়ার পর ধরো তুমি বডি স্প্রেটা থেকে হাতে পুশ করো, পুশ করলে কি হবে, এই জায়গাটা ভিজে যাবে। দেখবা ধরো আমি হাতের এখানে পুশ করতেছি, দেখবা অনেকক্ষণ ধরে পুশ করে দেখবা যে পুরো হাতটা ভিজে গেছে। তার মানে বোঝা গেল কি এখানে হচ্ছে তোমার কিছু গ্যাস রয়েছে বা লিকুইডটা আছে আর কি। তো একটু পরে তুমি ধরো যে রুমের ভিতরে আছো, একটু পরে তোমার হাতটা কিন্তু শুকিয়ে যাবে এবং পুরো রুমটার চারদিকে তুমি গন্ধ পেয়ে যাবা। বিজ্ঞানীরা বলতেছে যে তুমি এই ঘরের যে কোনো কর্নার থেকে যদি গন্ধ পেয়ে থাকো তাহলে এই আতরের অনুপরমাণু হলেও তোমার নাক পর্যন্ত গেছে বলে তুমি কিন্তু গন্ধটা পেয়েছো। ব্যাপারটা আরেকবার ভালো করে বলতেছি, ভালো করে শোনো। মানে তুমি ধরো যে রুমে বসে আছো বা যেখানে আছো, ধরো তুমি একটু পরে তরকারির গন্ধ পাইলা। তার মানে ব্যাপারটা এরকম যে তরকারিটা রান্না হচ্ছে, ওই রান্নার অণু কিংবা পরমাণু তোমার নাক পর্যন্ত এসেছে বলে তুমি কিন্তু গন্ধটা পেয়েছো। তার মানে ব্যাপারটা এরকম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা যে বলতেছি দুটোই পরিবর্তিত হবে। ধরো একটুখানি গ্যাস, লিকুইড হোক, সেটা হচ্ছে পারফিউম হোক, বডি স্প্রে কিংবা আতর হোক, ওটা যখন তুমি হাতের ভিতর নিবা, যে আমি হাতের ভিতর দিলাম, দেওয়ার পর এটা শুকিয়ে গেল, তার মানে একটু আগে জাস্ট একটা জায়গা ধরেছিল, আমি ঢেলে দিলাম। তো কঠিন পদার্থ হলে কি হবে, আমি যেখানে যদি এখানে থাকে, এখান থেকে এখানে দিলে তো এখানেই ছিল, নড়েনি। পানির ক্ষেত্রে কি হয়েছিল বা তরল পদার্থের ক্ষেত্রে কি হয়েছিল, আমি এখানে দেওয়ার পর এখানেই ছিল, সে কিন্তু উধাও হয়নি, মানে আয়তনটা কিন্তু ঠিক ছিল। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে, সরি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, বডি স্প্রে নিয়ে আসো, পারফিউম নিয়ে আসার পর এখানে দিলাম, এখানে দেওয়ার পর এখানে আর নাই, তার মানে আয়তনটাও শেষ হয়ে গেল আর আকৃতি তো পরিবর্তন হইলো, কারণ একটু আগে দেখার সময় তুমি দেখলা তরল আকৃতি আছে বা তরল হয়ে আছে, এখন আর নাই। তার মানে শর্ত যদি বলি, তোমরা এতদিন থেকে কি জানো, মনে করো আমরা এরকম শিখে আসছি বা তোমরা এরকম শিখে আসতো, কিংবা তুমি আর্টস, সায়েন্স, কমার্স যাই হোক না কেন, এইটুকুন অন্তত ধারণা আছে যে কঠিন পদার্থ কি, যারা জায়গা দখল করে। তারপর পদার্থ বলতে আমরা কি বুঝতাম, যেটা স্থান দখল করে, যার একটা নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, এটাকে বলতাম পদার্থ। কিন্তু না, আমাদের এই যে এই লেভেলটাতে আসার পরে তোমাকে একটুখানি বেশি জিনিস জানতে হলো। কিন্তু খেয়াল করে দেখো, তোমরা যারা আর্টস, সায়েন্স, কমার্স যে যাই থাকো, তুমি এখন বলো বুঝতে তোমার কোনোটাই সমস্যা হয়েছে কিনা, যে কঠিন পদার্থ হওয়ার শর্ত হচ্ছে, মানে তুমি আজ থেকে এই কলমটাকে কঠিন বলবা কিনা। আমি যে তোমাকে জিজ্ঞেস করি এটা কঠিন কিনা, তুমি শুধু চেক করে নিবা যে হ্যাঁ কঠিন হলে সেটা অবস্থান পরিবর্তন করার পর আয়তন কিংবা আকার পরিবর্তন হয়েছে কিনা, হয়নি, ওকে দিস ইজ কঠিন পদার্থ। ঠিক আছে, তরল পদার্থের ক্ষেত্রে অবস্থান পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হবে। এখন তুমি কেরোসিন নিয়ে আসো, ডিজেল নিয়ে আসো, তুমি হচ্ছে সয়াবিন তেল নিয়ে আসো, নিয়ে আসার পর তুমি দেখো চেক করে আকৃতি পরিবর্তন হয় কিনা, পরিবর্তন হলে এটা তরল পদার্থ। ওকে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হবে, দুটি পরিবর্তিত, যদি দুটি পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটা বায়বীয় পদার্থ। আচ্ছা, কিছু ব্যতিক্রম পদার্থ পৃথিবীতে আছে যেগুলোকে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ডিফাইন করতে পারেনি। এই ক্ষেত্রে এক্সেপশনাল একটু, যেমন আগুন, আগুনের নাম তোমরা শুনে থাকবা, বা আলো অনেকে তার এক্সাম্পল দেয়। কিছু এক্সেপশনাল পদার্থ আছে যেগুলোর ক্ষেত্রে এখনো কোন পদার্থ এটা কিন্তু এখন আবিষ্কার হয়নি, যেমন আগুন কোন পদার্থ, এটা আর কি। এইসব প্রশ্ন এক্সেপশনাল। তাছাড়া হচ্ছে যে কোনো রকম সামনে জিনিস নিয়ে আসো, ধরো তুমি এই ওয়ালের কথা বলতে পারো, ধরো বোর্ডটার কথা বলতে পারো, তারপরে ধরো তুমি যে চেয়ার টেবিলে বসে আছো এটার কথা বলতে পারো, তুমি ধরো কলমের কথা বলতে পারো, তুমি একটু পরে শরবত খাবা, সেই শরবত তুমি চার কথা বলতে পারো। তো বেশিরভাগ জিনিসই বা বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে সবকিছু যদি আমরা আলাদাভাবে ডিফাইন করি তাহলে এই তিনটা পদার্থের মধ্যে নিয়ে আসতে পারবো। তাহলে অলরেডি তোমাদের তিনটা জিনিস কিন্তু পড়ানো হয়ে গেল, সেটা হচ্ছে পদার্থ কি,
তাহলে পদার্থ হচ্ছে সর্বশেষ পদার্থের সংজ্ঞা বলতেছে এখন। পদার্থ হচ্ছে যা জায়গা দখল করে, যার একটা নির্দিষ্ট ওয়েট আছে মানে ওজন আছে এবং যার আয়তন আছে, তাকে মূলত বলা হচ্ছে পদার্থ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, তোমরা কি ভাবতেছো যে বায়ু পদার্থের আয়তন নেই? আয়তন কিন্তু আছে, ভুল বুঝিও না কিন্তু, মানে এমন যেন না হয় তুমি এটা যেন বুঝে, মানে এটা বুঝে বসে থাকিও না যে বায়ু পদার্থের কোনো ওজন নাই বা আয়তন নাই। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আয়তনটা পরিবর্তিত হয়ে গেছিল কিভাবে? ধরো ছোট্ট একটা জায়গার মধ্যে আয়তনটা ছিল, এবার পুরো রুমের ভিতরে স্পান করে গেছে, তার মানে কি আয়তনটা বৃদ্ধি পেয়ে গেছে। হ্যাঁ, আয়তনটা কম হতে পারে, বেশি হতে পারে। যেমন তোমার যে বডি স্প্রে তৈরি করার পরে যে কৌটার ভিতরে রাখা হয়েছে, এটার ভিতরে রাখার জন্য কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছে ওখানে, বুঝতে পারছো? তার মানে কিন্তু অনেকগুলো গ্যাস নিয়ে আসা, মনে করো লিকুইড করার পর রেখে দেওয়া হয়েছে, তাহলে ওখানে কিন্তু আয়তনটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। তার মানে হচ্ছে আয়তন কিন্তু এরও আছে, এরও আছে, এরও আছে। তার মানে পদার্থের সংজ্ঞা হবে তিন জায়গা থেকে, এই তিনটা জায়গা থেকে তুমি জাস্ট কিছু কিছু ওয়ার্ড নিয়ে নাও যে পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ হচ্ছে যার অবস্থান আছে, যার আয়তন আছে, যা জায়গা দখল করে, তাই হচ্ছে পদার্থ। আর পদার্থ তিন ধরনের হতে পারে এবং এই শর্তগুলো অবশ্যই বুঝে গেছো আমার মনে হয়। আচ্ছা, আমি এখন পরবর্তী টপিকে যাই। এই টপিকের পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমরা আসলে বুঝছো কিনা। দেখো, আমি যদি তোমাদেরকে তিনটা আলাদা আলাদা বস্তুর কথা বলি, মনে করো একই সাইজের বস্তু হবে, কিন্তু খুবই সিম্পল, খুব মনোযোগ দিবা। মনে করো এতটুকুন একটা বার, এটা হচ্ছে লোহার বার, এটার হচ্ছে লোহা, ওকে? ঠিক একই সাইজের, কিন্তু আমার আঁকা তো কম বেশি হলো, বুঝে নিবা যেটা একই সাইজ। মানে এইটা যে পরিমাণ মোটা, এটা একই পরিমাণ মোটা, এটা কিন্তু কাঠ, ওকে? এইটা ধরা প্লাস্টিক, দেখতে কিন্তু সবাই একই একই সাইজের, খেয়াল করো। এইটা হচ্ছে প্লাস্টিক, ক্লিয়ার? এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোনটা বেশি ভারী হবে, দেখো ধরো এতটুকুন মাপের একটা লোহার বার, কাছের বার, প্লাস্টিকের বার, তিনটার মধ্যে সবচেয়ে ভারী হবে কোনটা? অবশ্যই লোহারটা। তোমরা এটা বুঝতে পারতেছো, লোহারটা সবচেয়ে ভারী। তাহলে যদি ভারী কথা চিন্তা করি, ধর আমি তোমাকে বললাম যে ভারী সবচেয়ে বেশি কোনটা হবে, তাহলে তোমরা অবশ্যই বলবা যে সবচেয়ে বেশি ভারী হবে 1 নম্বরে লোহা, 2 নম্বরে কাঠ, 3 নম্বরে হচ্ছে প্লাস্টিক। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা হবে, শক্ত কোনটা হবে, তাহলে 1 নম্বরে হবে লোহা, 2 নম্বরে হবে কাঠ, 3 নম্বরে হবে প্লাস্টিক। এটা তোমরা সবাই জানো। কিন্তু ধরো আমি যদি এই পরিমাণ এতটুকুন সাইজের একটা কাঠের টুকরা নেই, লোহার টুকরা নেই, প্লাস্টিকের টুকরা নেই, তিনটার মধ্যে ভারী হবে লোহার টুকরাটা, বুঝতেই পারতো লোহার একটা রড অনেক ভারী, ওই মাপের একটা লোহার যদি তুমি একটা স্কেল নাও ওই পরিমাণ ভারী, কাঠের একটা স্কেল নাও ওই পরিমাণ ভারী হবে না, প্লাস্টিকের নিলে আরও কম ভারী হবে। শক্ত দিক থেকে কোনটা শক্ত হবে? অবশ্যই লোহার রডটা বেশি শক্ত হবে, কাঠের তার থেকে একটু কম শক্ত হবে, প্লাস্টিকেরটা আরও কম শক্ত হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন, বা তোমার প্রশ্ন হওয়া উচিত, কিন্তু এটা তো দেখতে তো সাইজ একই, তাই না? একই পরিমাণ জায়গা নিচ্ছে। আমি লোহার রড রাখতে যে পরিমাণ জায়গা নেয়, কাঠের বস্তু রাখতেও সে একই পরিমাণ জায়গা নেয়, প্লাস্টিকের জিনিস রাখতেও একই পরিমাণ জায়গা নেয়। তাহলে সমস্যাটা কি, বা কি একটা আছে যেটার জন্য এরকম হয়ে গেল যে ওর ওজন বেশি হয়ে গেল, এর ওজন কম, তারপরে এর শক্ত বেশি, এর শক্ত কম? এই জিনিসটা জানবো। তো বিজ্ঞানীরা বলতেছে যে যে লোহার ভিতরে অনুসংখ্যা বেশি, তার মানে আমরা নতুন একটা শব্দ কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের পড়াশোনায়। শব্দটা কি বলতো? তোমরা যারা ধরতে পেরেছো তারা হচ্ছে অলরেডি বুঝে গেছে, শব্দটা হচ্ছে অণু। এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, অণু কি জিনিস? তার মানে আচ্ছা, পুরো কথাটাকে বলে নিই। বিজ্ঞানীরা বলতেছে যে লোহার ভিতরে অণুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, মানে এদের দুইজনের থেকে বেশি। লোহাতে কাঠ অণুর সংখ্যা তুলনামূলকভাবে কাঠের, মানে কাঠের ভিতরে অণুর সংখ্যা লোহার তুলনায় কিছুটা কম, ওকে? প্লাস্টিকে আসো, লোহা এবং কাঠের তুলনায় অণুর সংখ্যা আরও কম। আচ্ছা, যদি এই ঘটনাটা ঘটে, তাহলে এখন আমাদের জানতে হচ্ছে যে অণু কি জিনিস, এটা জানবো। আর এটা একটু পরে জানি, ধরে না অণু নামে একটা কিছু আছে। তাহলে বিজ্ঞানের যেটা মানে এটার সলিউশন দিচ্ছে যে তিনটার মধ্যে তিনটা কেন বেশি ভারী, এটা বেশি ভারী কেন, এটা কম কেন, এটা আরো কম কেন, এটা সবচেয়ে বেশি শক্তি কেন, এটার থেকে কম কেন, এটা কম কেন, এইটার আগে হচ্ছে সলিউশন নিয়ে নাও। প্রথমত হচ্ছে এই যে লোহার ভিতরে অণুর সংখ্যা বেশি, এর ভিতরে অণুর সংখ্যা কম, এর ভিতরে অণুর সংখ্যা আরো কম। আচ্ছা, এখন অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন অস্তিত্ব আছে। যে পদার্থ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেই পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন অস্তিত্ব আছে। আচ্ছা, এই কথাগুলো একটু পরে আলোচনা করতে হবে। স্বাধীন অস্তিত্ব বলতে কি বোঝাচ্ছি, আসলে অণুর সংজ্ঞা কি, সংজ্ঞা যদি অলরেডি বলে দিয়েছি আমি।
আরও আলোচনা করা হবে আর কি, একটু ধীরে ধীরে সামনে যাবে। কেমিস্ট্রি ব্যাপারটা আসলে অন্য অন্য ব্যাপারগুলোর মতো না, বা অন্য অন্য সাবজেক্টগুলোর মতো না। এই ব্যাপারটা এরকম হয়ে যায় যে আলোচনা করতে আসলেই অনেকগুলো আলোচনা একসাথে চলে আসে, সব আলোচনা একসাথে করাও যায় না। সেজন্য তোমরা একটু ধৈর্য ধরে বসো, আর এদিক সেদিক হয়ে গেলেও সমস্যা নেই, সবগুলো বিষয় অবশ্যই আমি রিলেট করে দিব আর কি। আচ্ছা, তাহলে আমরা লোহার কথা বলতেছি। লোহার ভিতরে অণুর সংখ্যা বেশি, কাঠের ভিতরে অণুর সংখ্যা একটু কম, প্লাস্টিকে আরও কম। আর অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন অস্তিত্ব আছে। মানে কি জিনিস? মনে করো লবণ আর চিনি। এখন অণু কখন হবে? আমি বলতে পারি না তোমাকে যে আসলে লবণের যে একটা দানা দেখতে পাই এটা কি অণু, কিংবা একটা চিনির যে দানা দেখতে পাই সেটা কি আসলে অণু? না, এটা কিন্তু অণু না। তা অণুটা কি হবে? এই লবণের দানাটা তুমি যদি ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যখন পর্যন্ত ক্ষুদ্রতম হয়ে যাবে, মানে যার থেকে ছোট আর হবে না, ক্ষুদ্রতম হয়ে গেল, হওয়ার পরে তার স্বাধীন অস্তিত্ব থাকবে। স্বাধীন অস্তিত্ব মানে কি? স্বাধীন অস্তিত্ব মানে তখনও তার ধর্ম থাকবে ঠিক, তখনও তার গুণাবলীগুলো ঠিক থাকবে। ব্যাপারটা এরকম যে লবণের একটা দানাকে ধরো তুমি অণু করে ফেললা, আর চিনির একটা দানাকেও তুমি অণু করে ফেললা। এখন লবণের দানার যে অণুটা আসলো এটা যদি তুমি মুখে দাও লবণাক্ত মনে হবে, আর চিনির দানাটা, চিনির যে অণুটা পাইলাম এইটার যে মুখে যদি দাও তাহলে তুমি মিষ্টি পাবো। তার মানে দেখো লবণের একটা দানা থেকে সে অণু হয়ে গেছে, কিন্তু তার যে লবণাক্ত স্বভাবটা সেটা কিন্তু যায় নাই। তার মানে তার স্বাধীন অস্তিত্বটা ঠিক আছে। কথা কি বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা এরকম, অণুটা হবে ওই পরিমাণ ক্ষুদ্রতম কণিকা যতটুকুন ক্ষুদ্র হইলে তার স্বাধীন অস্তিত্ব থাকবে, তখন পর্যন্ত অণু। কিন্তু আর ক্ষুদ্র কিন্তু করা যাবে না, আর যদি ক্ষুদ্র করো তাহলে কিন্তু স্বাধীন অস্তিত্ব থাকবে না। আর স্বাধীন অস্তিত্ব যদি না থাকে তাহলে তার নাম হয়ে যাবে কিন্তু পরমাণু। আমরা কিন্তু পরমাণু নিয়ে আলোচনা পরে করব। আচ্ছা, তাহলে অণুর ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে বিজ্ঞানীরা বলতেছে যে প্রত্যেকটা পদার্থই অসংখ্য অণু দ্বারা গঠিত। তার মানে ব্যাপারটা এরকম, ধরো আমার কলমটা, এর ভিতর অসংখ্য পরিমাণ অণু আছে। অণু থাকার পরে এটা অণুগুলা হচ্ছে একটা বলের কারণে সবাই টাস্ট হয়ে কলমটা তৈরি করছে। এই বলটাকে মূলত বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। তোমরা অনেকে এটা জেনে থাকবা, নাম শুনেছ হয়তো, আন্তঃআণবিক শক্তি। এবার ওভারঅল সামারি হচ্ছে এরকম যে লোহা, কাঠ এবং প্লাস্টিক তিনটার ভিতরে যেহেতু অণু আছে, অণুর সংখ্যা এখানে সবচেয়ে বেশি, একটু কম আর একটু কম। অণুর সংখ্যা বেশি হওয়ার কারণে যেহেতু প্রত্যেকটা অণুর একটা শক্তি আছে, একটা অণু এরও শক্তি আছে, একটা অণু আরও শক্তি আছে, এরও শক্তি আছে। তার মানে যেহেতু অণুর সংখ্যা বেশি, তার মানে তার শক্তি বেশি। শক্তি বেশি হওয়ার কারণে লোহাটা হয়ে গেল শক্ত বেশি। ক্লিয়ার? এবার কাছে আসো। কাঠে যেহেতু অণুর সংখ্যা ওর থেকে একটু কম, তার মানে কি এদের শক্তি কম, বন্ডিং শক্তিটা কম, তার মানে কি আন্তঃআণবিক শক্তি এর একটু কম হবে। প্লাস্টিকে আসো, এর অণুর সংখ্যা আরও কম, তার মানে কি আন্তঃআণবিক শক্তিটা আরও কম। তাহলে হচ্ছে আন্তঃআণবিক শক্তি যদি আরও কম হয়ে থাকে তাহলে কিভাবে, এখন আমরা বুঝতে পারতেছি কিনা দেখো, যে প্লাস্টিকে যেহেতু আন্তঃআণবিক শক্তি কম হয় তার মানে এটা শক্ত কম হবে, শক্ত বেশি হবে, শক্ত অনেক বেশি হবে। এই গেল হচ্ছে শক্ত নিয়ে কথা। আমরা বুঝতে পারলাম শক্ত এটা বেশি কেন, এটা কম কেন, এটা আরো কম কেন। এখন প্রশ্ন হচ্ছে এটা সবচেয়ে ভারী কেন, এটা একটু কম ভারী কেন, এটা আরো কম ভারী কেন? অলরেডি অনেকে বুঝে গেছে হয়তো, না বুঝলে একটুখানি চেষ্টা করে বোঝার। যে আমরা পদার্থটাকে যখন ক্ষুদ্রতম করে ফেললাম, মনে করো পদার্থ যখন অণু হয়ে গেল, ধরো এটা একটা কলম, এটা কলমই, এটা যখন ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর যদি অণু করে ফেলি, তাহলে অণু হয়ে যাওয়ার পরে ভর কেমন হবে? খুবই সামান্য হলে একটা ভর থাকবে। দেখো যত সামান্য ভর কিন্তু একটা থাকবেই। তাহলে যদি অণু সংখ্যা বেশি হয়, মনে করো সরাসরি একটা মানে বসাই দিই তোমাদেরকে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। মনে করো এখানে 10,000 পরিমাণ অণু আছে, এখানে অণু আছে ধরো 7,000, আর এখানে অণু আছে 5,000। এখন প্রত্যেকটা অণুর ভর যত সামান্যই হোক, যেহেতু সংখ্যা এখানে বেশি, তার মানে কি ভারী এটা বেশি হবে না? সহজ জিনিস। আর এখানে যেহেতু সংখ্যা একটু কম, তার মানে এটার থেকে একটু কম বেশি, কম ভারী হবে। এটা খুবই সিম্পলি বোঝা যাচ্ছে। আর এটাতে অণুর ভর আরও যেহেতু সংখ্যা যেহেতু কম, তার মানে ভর আরও কম হবে। তার মানে সেদিক থেকে বোঝা যাচ্ছে এর ভর সবচেয়ে কম, এর ভর একটুখানি বেশি, এর ভর আর একটুখানি বেশি। তাহলে আরেকটা জিনিস কিন্তু এখান থেকে উদ্ধার করতে পারলাম। ধরো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কোনো বস্তু শক্ত হবে কি না, এটা তার ওজনের উপর ডিপেন্ড করবে। ব্যাপারটা তাই, সবসময় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওজনের উপর ডিপেন্ড করবে। কারণ আমরা এখান থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে। তার মানে ধরো তুমি একটা চেয়ারের উপর এখন বসে আছো, এখন ওই চেয়ারটা যদি কম ভারী হয়, তুমি অন্য একটা ডাইনিং রুমে যখন চেয়ার বসো সেই চেয়ারটা মনে করে বেশি ভারী। তার মানে বিজ্ঞান বলছে তুমি যে বেশি ভারী চেয়ারটাতে যখন বসেছিলা ওইটাতে অণুর সংখ্যা বেশি, যার কারণে সেটা হচ্ছে ভর বেশি। আর ভর বেশি হলে শক্ত বেশি হবে। তাহলে তুমি ধরো একটা খাট কিনতে যাবা, তুমি ধরো একটা দরজা কিনতে যাবা, তুমি ধরো একটা জানালা কিনতে যাবা, যখন দেখবা ওজন যদি বেশি হয়, তার মানে এটা বোঝা গেল এখানে অণু পরমাণুর সংখ্যা বেশি আছে, তার মানে কি বুঝবা? এটা শক্ত বেশি। তাহলে এখন যে একটা ট্রিক শিখে দিলাম তোমাদেরকে, যখন কোনো কিছু কিনতে যাবা, বিশেষ করে গৃহস্থলে জিনিসপত্র বলো, যদি ভারী হয় তাহলে কিন্তু অবশ্যই বুঝবা যে এটা শক্ত বেশি হবে, কারণ বিজ্ঞান তাই বলছে।
আচ্ছা, তোমাদের এই পর্যন্ত যতক্ষণ বুঝালাম পুরোটা সামারি একবার করে দিচ্ছি। মাত্র দুইটা টপিক তোমাদেরকে আলোচনা করেছি এতক্ষণে। একটা হচ্ছে পদার্থ কি মনে করো, পদার্থ হচ্ছে যে যেটা জায়গা দখল করে, যার আয়তন আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পদার্থ। আর হচ্ছে 3 ধরনের পদার্থ আমরা পেয়ে গেছিলাম, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়, সেটা আলোচনা করেছিলাম। আর একটা বলেছিলাম তোমাদেরকে যে কোনটা বেশি ভারী, কোনটা কম, এবং কোনটা খুবই কম, এই 3টা নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা হচ্ছে বুঝেছো কিনা একটু কমেন্ট করো, বা তোমাদের কিছু বলার থাকলে একটু কমেন্ট করো, আমি তো তখন কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো একটুখানি পড়ি। অনেকেই কমেন্ট করেছো। তো শুরু থেকে পড়া, আসলে সব কমেন্ট তো পড়া সম্ভব না, অনেক কমেন্ট চলে এসেছে অলরেডি, প্রায় 100+ কমেন্ট আমি দেখলাম। যাই হোক, সবাই বলেছো ডান ভাইয়া, ক্লিয়ার। প্রবলি হচ্ছে শব্দ যখন শোনা যাচ্ছিল না তখন মনে হয় বলেছিল আর কি। বুঝছি বুঝছি। তারপরে রাকিব মজুমদার বলেছেন টিচিং গুড, থ্যাংক ইউ ভাইয়া, চেষ্টা করবো তোমাদেরকে ভাইয়া। তারপরে মোহাম্মদ মুরসালিন লিখেছেন ভাই ক্লাস কি প্রতিদিন হবে? আসলে ক্লাস প্রতিদিন এখন হবে না, সপ্তাহে সম্ভবত আমার কেমিস্ট্রি ক্লাস থাকবে 2টা করে। আর তারপরে হচ্ছে তোমরা বুঝতেছো কিনা সেটার উপর ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি ভালো মতো বুঝো, তোমরা যদি বলো যে না ক্লাস ভালো হচ্ছে, তাহলে অবশ্যই ক্লাস কন্টিনিউ হবে। ভাইয়া বুঝতে পেরেছি বলেছেন আনিসুল হক মানিক। রহিমা আক্তার বলেছেন ইয়েস স্যার। তারপরে ইকবাল হাসান বলেছেন অল আর ক্লিয়ার ভাই। যাক, বুঝতে পেরেছি। সবাই হচ্ছে সম্ভবত সাউন্ডের কিছু কথা বলতেছিল আর কি। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম বুঝছো কিনা এটার ব্যাপারে, হচ্ছে হ্যাঁ অনেকে উত্তর দিয়েছে গুড। ইকবাল হাসান উত্তর দিয়েছে হচ্ছে ঘনত্বের জন্য। হ্যাঁ, সঠিক কথা বলেছো, বাট উত্তরটা আরেকটু কারেকশন করা উচিত ছিল। উত্তরটা এরকম হবে অনুর ঘনত্বের জন্য, যেটাকে আমরা বলি হ্যাঁ অনুর ঘনত্বের জন্য, এরকম বললেই ঠিক হবে। শুধু ঘনত্বের জন্য বললে বোঝা যাচ্ছে আসলে তুমি বুঝতে পেরেছো এটা আর কি। এরপরে হচ্ছে আরমান হুসাইন শান্ত বলেছেন অনু। হ্যাঁ, উত্তরটা ঠিক আছে আর কি। হ্যাঁ, হুসাইন আহমেদ ওএমডি সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ হওয়ার কিছু নাই। যাই হোক, আমি ভাইয়া রাইট এডিটিং। আচ্ছা, প্রতিদিন কি ক্লাস হবে? না, প্রতিদিন আসলে ক্লাস হবে না, সপ্তাহে হয়তো 2-1 দিন হবে আর কি। একজন স্যার, তবে ক্লাসগুলো ভালো লাগে, ধীরে সুস্থে কথা বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কাউসার বলেছেন এক কথা অসাধারণ একজন স্যার, ধন্যবাদ ভাই আপনাকে। তার ক্লাসগুলো ভালো লাগে, তবে স্যার একটু ধীরে সুস্থে কথা বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমি মনে হয় একটা কথা একটু স্পিডে বলি আর কি, এটা হচ্ছে একটু সমস্যা। দেখ, আমি চেষ্টা করবো খুবই আস্তে ধীরে যাওয়ার আর কি, আস্তে ধীরে কথা বলার জন্য। যদিও তোমাদের এরপরে হচ্ছে শুনতে সমস্যা হয় বা মনে হয় যে কথাগুলো আরেকটু স্লো হওয়া দরকার, তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলবা। আচ্ছা হ্যাঁ, যারা লিখছো শোনা যাচ্ছে, ধন্যবাদ ভাই। অনেকেই রেসপন্স করেছে শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেকে লিখেছো শোনা যায় না। হ্যাঁ, 28 মিনিট আগের এটা কমেন্ট, সম্ভবত শোনা যাচ্ছে এখন। যাই হোক, আমি সবার কাছ থেকে এখনও ওরকম কোনো কিছু পাইনি যে তারা বুঝতে পারেনি। যদি কোনো টপিক কখনোই বুঝতে না পারো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বলবা, প্রয়োজন আমি কয়েকবার আলোচনা করতে আমি আগ্রহী আছি, আমার সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু ভিতরে আলোচনা করব, দেখি। আচ্ছা, তোমরা তাহলে অলরেডি হচ্ছে অণু এবং আন্তঃনবিক শক্তি সম্পর্কে বুঝেছো। এবার হচ্ছে আমরা একটা জিনিস আলোচনা করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে আর কি। তো প্রশ্নটা হচ্ছে টপিক আর কি, মূলত একটা, সেটা হচ্ছে আন্তঃনবিক স্থান। আণবিক স্থান প্রাইমারি লেভেল আলোচনা, বুঝতেই পারতেছো।
তো তোমরা একটা জিনিস হচ্ছে যারা এগুলো জিনিস জানো, মনে করো তোমাদের মধ্যে অনেকে থাকতেই পারে এরকম যে আন্তঃনবিক শক্তি, আন্তঃনবিক স্থান খুবই সিলি মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু না, আমি তোমাকে জাস্ট বলতেছি তুমি জাস্ট ওয়েট করে বসো, তোমরা এর ভিতর থেকে এমন কিছু তথ্য পাবা যেটা তুমি আগে জানতা না, আমি শিওর করে বলবো। কারণ তোমরা একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সায়েন্স থেকে এসেছো, মনে করো যে না বিশেষ অনেক ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছো, তোমরা সায়েন্সে অনেক ভালো করে পড়ে আসছো, হ্যাঁ অবশ্যই তোমার আগে থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমি তোমাকে একটা রেসপেক্ট করি, এটা অনেক ভালো করছো। তবে হচ্ছে আমাদের যে অ্যাডমিশন লেভেলের যে পড়াশোনা আর কি, এই পড়াশোনা কিন্তু অনেক ডিপ লেভেলের পড়াশোনা। এই আন্তঃনবিক স্থান নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করবো, তোমরা খেয়াল করে দেখবে এবং এখান থেকে অনেক গভীর জিনিসগুলো বুঝতে পারবা। আন্তঃনবিক স্থান বলা হচ্ছে কাকে, আমি যদি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিই। ও আচ্ছা, একটা ভালো কথা তোমাদেরকে বলি, এটা বলারই মনে নেই। তোমরা যারা নোট করবা ভাবতেছো, কি করবা এখন, নোট করবা কি করে, বা হচ্ছে আসলে আমার ক্লাস লেকচারগুলো তুলবা কি করে, এটা একটা প্রশ্ন। আমার আসলে সব লেকচার তো লিখে দেওয়া সম্ভব না, বা আসলে লেখা ওভাবে হবেও না, সব কিছু লেখা হবে না। তো তোমরা যারা করবা, এটা হচ্ছে একটা নোট খাতা রেখে দিবা অনলি ফর কেমিস্ট্রি, এটাতে অন্য কোনো কিছু ইনক্লুড করবা না। না করে আমার যতগুলো লেকচার হবে, লেকচারগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে করে তুলবা। তোলার সময় সবগুলা সংজ্ঞা একেবারে একুরেটলি তোলা লাগবে, ব্যাপারটা এরকম না। তুমি এমনভাবে বিষয়গুলো তুলে রাখবা যাতে তুমি যদি 1 মাস পরে ওই পাতা বের করে দেখো, তাহলে তুমি যেন বুঝতে পারো যে তুমি এখানে কি লিখেছিলা বা আমি তোমাকে কি বুঝিয়েছিলাম। বুঝতে পারো আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি আন্তঃনবিক স্থান। একটা পদার্থের ভিতরে অনেকগুলো অণু থেকে আমরা এটা পড়লাম, তাই না? পদার্থের ভিতর বা পদার্থের মধ্যে, আচ্ছা পদার্থের মধ্যে লিখি, পদার্থের মধ্যে অবস্থিত অণুগুলোর বা অণুসমূহের মধ্যবর্তী ফাঁকা স্থানকে, এটা চন্দ্রবিন্দু হবে, হ্যাঁ, ফাঁকা স্থানকে আন্তঃআণবিক স্থান বলে। স্থান বলে। এখন এটা তোমাদের কাছে শুনে অদ্ভুত মনে হচ্ছে না? আমি তো বললামই যে তুমি ভুলে যাও তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি আর্টসের স্টুডেন্ট, ভুলে যাও। তোমাকে বলা হচ্ছে একটা পদার্থের ভিতর অবস্থিত অণুসমূহের মধ্যে মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হচ্ছে আন্তঃআণবিক স্থান। ধরো তো এই কলমটা একটা অণু, অনেকগুলো অণু দ্বারা তৈরি, এটা আমরা জানি। এখন এই কলমটার ভিতর অসংখ্য অণু আছে, এটা আমরা না হয় বুঝলাম। অণুগুলোর মধ্যে ফাঁকা জায়গা আছে, বিশ্বাস করা যায়? বলো তো তোমরা। এখন ব্যাপারটা এরকম, খালি চোখে তো আর বিশ্বাস করতে পারবে না। সো এটা বিশ্বাস করার জন্য আমরা অবশ্যই, যেহেতু কেমিস্ট্রি পড়তেছি, তার মানে এটা কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। তুমি একটা সময় এসে অবশ্যই বুঝতে পারবা যে হ্যাঁ, এই পদার্থটা অসংখ্য অণু দ্বারা তৈরি এবং অণুগুলোর মধ্যে অবশ্যই ফাঁকা জায়গা আছে। কেন ফাঁকা জায়গা আছে? কারণ হচ্ছে অণুগুলোর আকৃতির কারণ। খেয়াল করো, এটা একটা পদার্থ মনে করো। পদার্থগুলো যদি হয়, তাহলে এই পদার্থটার ভিতরে যখন অণুগুলো রাখবো, ধরো অনেকগুলো অণু আছে এখানে, তো অণুগুলোর আকৃতি হচ্ছে সবগুলোর আকৃতি গোলাকার, এরকম গোলাকার আকৃতি অণুগুলা। তাহলে এবার বলো তো, মনে করো আমি তোমাকে, তুমি যে রুমের ভিতর আছো বা তুমি যেখানে আছো, তোমাকে আমি 5000 ফুটবল দিব মনে করো। সবগুলা ফুটবল পাম্প করার পর একদম গোলাকার করে দিব। দেওয়ার পর তোমার কাজ হচ্ছে সবগুলা ফুটবল তুমি ঘরের ভিতর এমনভাবে ঢোকাবা যাতে একটা বিন্দু কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। সম্ভব? কখনোই সম্ভব না। কেন বলো তো? কারণ যখন 4টা গোলাকার বল একত্রিত হবে, 1টা 2টা, এখানে 1টা 3টা, 4টা গোলাকার বল যখন একত্রিত হবে, অবশ্যই এর ভিতরে ফাঁকা জায়গা থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? খুবই সিম্পল বিষয় কিন্তু। তার মানে হচ্ছে, যেহেতু আমরা জানি যে এই যে অণু কথা বলতেছি, এই অণুগুলার আকার হচ্ছে গোলাকার, তার মানে এই ব্যাপারটা কিন্তু সবার আগে ক্লিয়ার হয় না। অণুগুলা দেখতে গোলাকার, তার মানে ব্যাপারটা এরকম হতে পারে, বা ব্যাপারটা এরকম অবশ্যই। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আসলে আন্তঃআণবিক স্থান, তো তোমরা অনেকেই জানো যে অণুগুলোর মধ্যে ফাঁকা জায়গা, সেটাকে বলে আন্তঃআণবিক স্থান। কিন্তু যদি এখন থেকে তোমাকে প্রশ্ন করা হয় যে আসলে আন্তঃআণবিক স্থানের কারণ কি ভাই, এটা কারণ কি, মানে আসলে আন্তঃআণবিক স্থান হয়ে আছে কিভাবে, একটা পদার্থের ভিতর অণুগুলো আমরা চোখেই দেখি না, আবার এই অণুগুলোর মধ্যে ফাঁকা জায়গা আছে, এটা কিভাবে সম্ভব? খুবই সলিড উত্তর, যে যেহেতু একটা পদার্থের ভিতর যে অণুগুলা থাকে, অণুগুলা দেখতে যেহেতু গোলাকার কিংবা আকৃতি যেহেতু গোলাকার, তার মানে অণুগুলা যখন এই একটা অণু যখন আরেকটা অণুর সাথে লেয়ারিং করবে, বা একটা অণুর পর আরেকটা অণু যখন পড়ে, তার মানে এদের মধ্যে অবশ্যই ফাঁকা জায়গা থাকবে। তার মানে অণুগুলা গোলাকার বলে এখানে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তার মানে এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এখানে যে ফাঁকা জায়গা, এখানে যে ফাঁকা জায়গা, এগুলো বলা হচ্ছে আন্তঃআণবিক স্থান। তাহলে তোমরা যে আন্তঃআণবিক স্থানের সংজ্ঞাটা এতদিন যা পড়তা, এটা একটু কারেকশন করে নিতে পারো, খুবই স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা লিখতে পারো। কিরকম দেখো, পদার্থের মধ্যে অবস্থিত অণুসমূহের মধ্যে ফাঁকা জায়গা লেখা হয়েছে না?
তাহলে এরকম লিখতে পারো যে পদার্থের মধ্যে অবস্থিত অণুসমূহ গোলাকার বলে অণুসমূহের আকৃতির জন্য, এরকম লিখো, অণুসমূহের আকৃতির জন্য এদের মধ্যে ফাঁকা স্থান থাকে, ওই স্থানকে আন্তঃনবিক স্থান বলে। তাহলে কি হলো দেখো তো, তুমি যে সংজ্ঞাটা লিখেছো অলরেডি অনুসন্ধানের আকৃতির কথাটা উল্লেখ করে দেওয়ার জন্য অলরেডি তুমি কারণটা সহ মেনশন করেছো যে কেন এখানে ফাঁকা জায়গাটা আছে। সুন্দর না সংজ্ঞাটা? ইনফ্যাক্ট এটা কিন্তু অবজেক্টিভ আসতে পারে কিংবা হচ্ছে শূন্যস্থান আসতে পারে, যে অনুসমূহের আন্তঃনবিক স্থানের কারণ ড্যাশ, কিংবা শূন্য অবজেক্টিভ আসতে পারে। যেমন পরীক্ষা এরকম আসতেই পারে যে আন্তঃনবিক স্থানের হচ্ছে কারণ কি, বলতে পারে অণুগুলোর ভর, অন্যগুলোর হচ্ছে আকর্ষণ, অন্যগুলোর বিকর্ষণ, কিংবা অন্যগুলোর মধ্যে অন্যগুলোর আকৃতি। কিন্তু আন্তঃনবিক স্থানের মানে শুধুমাত্র কারণ হচ্ছে আকৃতি, অন্য কোনো কারণ কিন্তু না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে একটু কমেন্ট করো। আমার যেহেতু আজকে প্রথম দিন, আর তোমাদের একটু বলে রাখি আমি একটু গত 2 দিন থেকে একটু অসুস্থ আর কি, সেই জন্য আমার লেকচার আজকে খুব একটা হয়তো ভালো হচ্ছে না। তো তোমরা যদি এই লেকচারটা সহ আগেরগুলো যদি না বুঝে থাকো একটু কমেন্ট করো। জি, জাস্ট নাও হচ্ছে অনেকগুলো কমেন্ট করেছেন। জাকারিয়া ইসলাম, জি স্যার অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ। রাজীব মজুমদার, ইটস অলওয়েজ ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কথা সত্য। নাজমুল হুদা লিখেছেন এক্সট্রাঅর্ডিনারি, থ্যাংক ইউ ভাইয়া। আনিসুল হক মানে ইম্পসিবল, ভাইয়া বুঝিনি আসলে আপনার কমেন্টটা, যাই হোক কিছু একটা হতে বলতে চেয়েছিল। তারপরে হচ্ছে আরবিতে নাম লেখা, ভাইয়া আমি আরবি পড়তে পারি না ওরকম, অনেক সুন্দর ভাইয়া, ফোন ম্যানটা যদি একটু বুঝা দিতেন। পিএস ম্যান, আচ্ছা তোসাদ্দেক হাসান তুষার লিখেছেন ভাইয়া পিএস ম্যানটা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, পিএস এর ব্যাপারটা কি? পিএস, আচ্ছা তোমাদেরকে বলি, যারা হচ্ছে অলরেডি এই কমেন্টটা হয়তো অনেকে বুঝোনি আর কি, বা এই কমেন্টটা কথাটা বুঝবা না অনেকে। তোসাদ্দেক হাসান তুষার হচ্ছে ম্যাথ পার্টের, আমরা যে কেমিস্ট্রি 4টা পার্ট দেখিয়েছিলাম এর মধ্যে ম্যাথমেটিক্যাল যে পার্ট, এই পার্টের একটা অধ্যায় হচ্ছে পিএস, যেখানে হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের হচ্ছে মানে ক্ষারকতা মাপার জন্য, অ্যাসিড কিংবা ক্ষারকতা মাপার জন্য হাইড্রোজেনের ঘনত্ব হিসাব করে ক্যালকুলেশন করে মান মাপা হয়। একটা স্কেল আর কি, পিএস একটা ওয়ান কাইন্ড অফ স্কেল। যেমন আমরা যদি হচ্ছে পানির কথা বলি, এই পানির একটা পিএস এর মান আছে, কিন্তু আমাদের রক্তের একটা পিএস আছে, রক্তের পিএস হচ্ছে ধরো 7.4, এবার পানির একটা পেজ আছে, যেমন বিশুদ্ধ পানির পেজ হচ্ছে 7। তো পিএস এর ম্যাথমেটিক্যাল করাতে বলেছে। আসলে ভাইয়া এই মুহূর্তে এত মানে দ্রুত তো পিএস আমরা যেতে পারবো না, ধীরে ধীরে অবশ্যই পিএসে যাবো। সো তুমি যদি সপ্তম পর্বের হয়ে থাকো তাহলে তো কোনো সমস্যা নেই, এটা দেখতে পাবাই আর কি। সো একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। ওকে ভাই, অল ক্লিয়ার লিখেছেন হচ্ছে শিহাব আহমেদ। তারপরে হচ্ছে শান্তা ইসলাম শান্তা, আপনি অনেক ভালো বোঝান, ধন্যবাদ। এমডি শাকিল জানা, ভাই একবার বুঝিয়ে দিলে আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, কোনটা যে বুঝিয়ে দিব 9 মিনিটের আগে আপনি কমেন্ট করেছেন। আচ্ছা আমি ঠিক আছে পুরো একবার সামারি করে দিচ্ছি। ঠিক আছে, আমি হচ্ছে বুঝে গেছি তোমাদের কমেন্টগুলো আর কি। তারপরে হচ্ছে রাশেল শেখ, ক্লাসটা আমার খুবই উপকারী ছিল কারণ আমি বেসিকে অনেক দুর্বল। ভাইয়া খুব সুন্দরভাবে বোঝালেন, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আমি কমেন্টগুলো বুঝেছি মোটামুটি। তো তোমাদের হচ্ছে এরপরে যদি কোনো সমস্যা থেকে যায় আর কি, তাহলেই হচ্ছে পরবর্তী লেকচারে আমি আবার আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, একজন কমেন্ট করেছিল যে আরেকবার আলোচনা করে দিলে সম্ভবত ভালো হতো, এরকম লিখেছে আর কি। আমি পুরোটা একবার সামারি করে দিচ্ছি। এখন পর্যন্ত আমি যা যা ক্লাস নিলাম খুবই সামান্য টপিক আলোচনা করা হয়েছে, আর আজকে অনেক বেশি আলোচনা করবো না, বললাম যে আসলে আমি একটু অসুস্থ, সেই জন্য আর কি। 3টা টপিক মূলত আলোচনা করা হয়েছে। প্রথম টপিক পদার্থ কি ছিল, পদার্থের সংজ্ঞাটা আলোচনা করেছিলাম। পদার্থ জাস্ট অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম বুঝো ওটাই আসলে পদার্থ, যেটা জায়গা নেয়, যেটার আয়তন আছে, যেটার ভর আছে, সেটাকে আমরা বলি পদার্থ। আর পদার্থ 3 ধরনের পড়েছিলাম, কঠিন, তরল এবং গ্যাসীয়। তার মধ্যে পড়েছিলাম যে কঠিন পদার্থ তো সংজ্ঞা আমরা পড়িনি, বরং পড়েছি কঠিন পদার্থ হওয়ার শর্ত কি, মানে তুমি কঠিন পদার্থ কখন বলবা, যদি ওই শর্ত দুটা পূরণ করে তাহলে সেটা কঠিন পদার্থ। শর্ত ছিল আয়তন এবং অবস্থান কোনোটাই, মানে আয়তন কিংবা হচ্ছে আকৃতি কোনোটাই পরিবর্তন হবে না যদি আমরা অবস্থানটা পরিবর্তন করি। 1 নম্বর ছিল কঠিন পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে শর্ত ছিল যে তরল পদার্থ হবে তখনই যদি আমরা অবস্থান চেঞ্জ করি, আয়তন চেঞ্জ হবে না কিন্তু আকৃতি চেঞ্জ হবে, আকার বা আকৃতি চেঞ্জ হবে, সেক্ষেত্রে সেটা হবে তরল পদার্থ।
আর গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ হবে যদি আমরা অবস্থান চেঞ্জ করি, তাহলে এর আয়তনও চেঞ্জ হয়ে যাবে, আকার বা আকৃতিও চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে তরল পদার্থ। এই গেছে একটা টপিক। আর এর আগে যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আসলে আন্তঃআণবিক, আমার উদ্দেশ্য ছিল মূলত আন্তঃআণবিক শক্তিটা আসলে তোমাদেরকে বোঝানোর, কিংবা অণুর ব্যাপারটা বোঝানোর। তো এটা বোঝানোর জন্য আমি হচ্ছে মূলত লোহা, কার এবং প্লাস্টিকের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ওখানে বুঝিয়েছি যে এখানে অণু কীভাবে থাকে, আর অণু সংখ্যা বাড়লে কারো ভর বাড়বে কেন, অণু সংখ্যা বাড়লে আন্তঃআণবিক শক্তি কেন বাড়বে, মূলত ওটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি। আর ওখানে ছিল হচ্ছে মূলত মূল টপিক হচ্ছে আন্তঃআণবিক শক্তিটা কি। আন্তঃআণবিক শক্তি হচ্ছে একটা পদার্থের ভিতরে যে অণুগুলো থাকে, এই অণুগুলোর মধ্যে নিজেদেরকে যে আকর্ষণ করে এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। তোমাদের কিন্তু একটা প্রশ্ন হওয়া উচিত ছিল, আমি প্রশ্নটা আশা করতেছিলাম যে আসলে আন্তঃআণবিক শক্তির কারণ কি, তাই না? প্রশ্ন কিন্তু এটা একটা, যে এই কলমটার ভিতর মনে করো অনেকগুলো অণু আছে, এখন আমি তোমাদেরকে বলতেছি যে এই অণুগুলো একটা অপরটাকে আকর্ষণ করে, কিন্তু এটা প্রশ্ন না একটা, যে আসলে অণুগুলোর মধ্যে কি এমন আছে যে ওরা একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। হ্যাঁ, আমরা এটা কিন্তু জানবো পরবর্তী লেকচারগুলোতে জানবো। এই পরবর্তী একটা দুটো লেকচার করে দেখতে পাবা যে আসলে অণু ভাঙলে পাবো পরমাণু, পরমাণু ভাঙার পর পাবো হচ্ছে প্রোটন, ইলেকট্রন, তারপরে এটা অস্থায়ী কিছু কণিকা আছে, তারপরে কম্পোজিট কণিকা আছে, অনেক মানে অনেক আলোচনাই করবো আর কি। তখন দেখতে পাবা যে আসলে অণুগুলো কেন আরেকজনকে আকর্ষণ করে, এটা তোমরা মনে রাখো। গেল। আর আন্তঃআণবিক শক্তির কথা কি বলেছিলাম, যে একটা পদার্থের ভিতরে যে অণুগুলো থাকে এরা নিজেদেরকে যে বল আকর্ষণ করে সেটাকে বলেছিলাম আন্তঃআণবিক শক্তি। আর আন্তঃআণবিক শক্তি যার বেশি হবে সেটা হবে শক্ত বেশি। আন্তঃআণবিক শক্তি বেশি হওয়ার জন্য অণুসংখ্যা বেশি হওয়া দরকার, অণুগুলো চাপাচাপি হতে হবে। তার মানে কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, তোমাদেরকে বলি। ঘটনাটা এরকম যে একজন তোমাদের হচ্ছে একটা কমেন্টও লিখেছো যে ঘনত্ব বেশি। হ্যাঁ, ব্যাপারটা এক্স্যাক্টলি তাই। মনে করো একই মাপের একটা লোহার দরজা, একই মাপের একটা কাঠের দরজা, কোনটা বেশি শক্ত হবে? লোহারটা। কেন? অনুসংখ্যা বেশি। অনুসংখ্যা বেশি তাতে কি হয়েছে? অনুসংখ্যা বেশি হলে অণুগুলোর প্রত্যেকটা অণু যেহেতু ভর আছে, তার মানে অনেকগুলো অণু হওয়ার কারণে ভরটা ওর বেশি। আর যেহেতু প্রত্যেকটা অণু একে অপরকে আকর্ষণ করে, তার মানে যেহেতু অনুসংখ্যা বেশি, তার মানে আকর্ষণটা বেশি। সিম্পল। তার তুলনায় কাঠেরটা অনুসংখ্যা কম, তার মানে ওর ভরও কম, শক্তিও কম। সহজ জিনিস। আচ্ছা, লাস্ট টপিক ছিল এটা আন্তঃআণবিক স্থান। কি ছিল? খুবই সহজ জিনিস এটাও, যে একটা পদার্থের ভিতর যে অণুগুলো থাকে, অণুগুলোর ভিতরে হচ্ছে একটা ফাঁকা জায়গা থাকবে ন্যূনতম। কেন থাকে? অণুগুলোর আকৃতির জন্য। আর আমরা সেটাকেই বলতেছি যে আন্তঃআণবিক স্থান। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা এখন পরবর্তী টপিক আলোচনা করবো আর অল্প একটু। আচ্ছা, আমরা এখন আমাদের পৃথিবীতে আবিষ্কৃত মৌল নিয়ে আরেকটু আলোচনা করব। তোমরা যদি অনেকে জানো আর কি, তো আমি মূলত একটা ছড়ার মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, আমি একটু দেখে নিই কটা বাজে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো সবাই। আমরা যে পৃথিবীতে আবিষ্কৃত 118টা মৌল চিনি, এই মৌলগুলো সম্পর্কে আমাদের এখন জানতে হবে। এখন এই 118টা মৌল বলতে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এরকমটা যে পৃথিবীতে যা কিছু আছে, তুমি যাই দেখো চোখ দিয়ে, সব কিছু 118টার মধ্যে আছে। ব্যাপারটা এরকম। ধরো তুমি বালি নিয়ে আসলা, বালি নিয়ে আসার পর বলতেছো এটা কি, তো ধরো এটার একটা নাম দেওয়া হলো। ধরো কাঁচ নিয়ে আসলা, আসার পর বলতেছো এটা কি মৌল হবে, বললাম কার্বন। তুমি লোহা নিয়ে আসলা, বলতেছো ভাই এটা কি, আমি বললাম এটা ফেরাস। তুমি ধরো অ্যালুমিনিয়াম নিয়ে আসলা, বা একটা অ্যালুমিনিয়াম দরজা নিয়ে আসলা। তুমি ধরো একটা তোমার সামনে ধরো ফ্যান ঘুরতে, তুমি ফ্যানটা নিয়ে আসলা, ফ্যানটা প্লাস্টিকের তৈরি, প্লাস্টিকটা কি, ধরো আমি তোমাকে বললাম কার্বন। তার মানে ব্যাপারটা এরকম, পৃথিবীতে তুমি যা কিছু দেখো প্রত্যেকটাই 118টার মধ্যে কোনোটা না কোনোটার মধ্যে পড়ছে। ব্যাপারটা এটাই। আচ্ছা, এখন এদেরকে মনে রাখার জন্য আমরা একটা ছড়ার মতো শিখবো আর কি। তো এটা এরকম আর কি, যে আমাদের 118টাকে সিরিয়ালি মনে রাখা লাগে। অবশ্য ভয় পেও না, 118টা সব লাগবে না, মোটামুটি 1 থেকে শুরু করে 50-55 পর্যন্ত ভালো মতো লাগে আর কি। তো আমি তোমাদেরকে কিছু জিনিস আজকে শেখানোর চেষ্টা করি। তোমরা প্রথমত আমার ছড়াটা আগে শিখে নাও। এটা একটা ছড়া, হ্যাঁ, এটা বাসায় কিন্তু জোরে জোরে পড়া যাবে না, নইলে মানুষ ভাববে তুমি কি নাকি পড়তেছো। লেখছি হচ্ছে হা হি লিনা, এখানে লিখছি বিয়ে বাড়ির। আচ্ছা, আমার লেখা বুঝতে না পারলে বলিও, আমি যদিও পড়তেছি লেখাগুলো লেখার সময়। এখানে হচ্ছে কেনা কাটায়, হা হি লিনা বিয়ে বাড়ির কেনাকাটায় নাগরা ও ফতুয়া। আচ্ছা, তোমরা দেখতে না পারলে আমাকে বলবা, কিন্তু যদি এ পর্যন্ত বুঝতে না পারো আমাকে দেখতে না পারলে বলবা। ফতুয়া নিয়েছে। কি লিখেছে বলো তো? হা হে লিনা বিয়ে বাড়ির কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে। তারপরে হবে না মা আজ সেই পদার্থ স্যারের ক্লাস
এটা ক্লাস, হ্যাঁ, ক্লাস আছে। লেখাগুলো দেখো, না মা আজ সেই পদার্থ ছাড়ের ক্লাস আছে। কালু, এটা কালু, কাল সকালে, টিভি সিআর মার্কেটে, ফিরোজ কপিয়ে। তোমরা এটা আমার সাথে কিন্তু লিখতে পারো চাইলে, তোমরা হচ্ছে লেখা শুরু করতে পারো প্রয়োজনে খাতা নিয়ে। আর যদি এখন না লিখেও থাকো তাহলে হচ্ছে পরবর্তীতে ভিডিওটা দেখে এটা হচ্ছে আমাকে ভিডিওটা পজ করে করে লিখে নিও, একটু তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, টিভি সিআর মার্কেটে ফিরোজ কপিয়ে, নাইটে কিউট জরিনার ঘরে গিয়ে। আচ্ছা, আমার তো জায়গা নেই ওদিকে, আমি নিচে রেখে দিচ্ছি। হ্যাঁ, ঘরে গিয়ে আশিক সেজে বেশ করেছে। কি লিখলাম? এটা একটা ছড়া, ভালো করে দেখো। হ্যাঁ, এটা মনে রাখলে তোমাদের জন্য। এই যে 118টা মৌল দেখতেছো, এর মধ্যে 36টা মৌল কিন্তু অলরেডি সিরিয়ালি পড়া শেষ। আমি কিন্তু অনেক কিছু লিখেছি এর মধ্যে ধরো আছে পারমাণবিক সংখ্যা পাবা, তারপরে মৌলগুলোর নাম মনে রাখতে পারবা, খুবই সহজ জিনিস। বিশেষ করে যাদের মনে থাকে না তাদের আজ থেকে মনে থাকতে বাধ্য। খুবই মজার এটা, খেয়াল করো। সারাটা একবার বলে দিই তোমাদেরকে, পড়বাতে হবে, মনে রাখবাতে হবে। হা হি লিনা বিয়ে বাড়ি কেনাকাটায় নাগরাও ফতুয়া নিয়েছে, না মা আজ সেই পদার্থ ছাড়ে ক্লাস আছে, কালু কাল সকালে টিভি চেয়ার মার্কেটে, ফিরোজ কপিয়ে নাইটে কিউট জরিনার ঘরে গিয়ে আশিক সেজে বেশ করেছে। তোমরা সেটা দিক পড়তে এসে একটু হাসি পাবে। যাই হোক, এটা জাস্ট আমাদের পড়ার জন্য, জাস্ট মনে রাখার জন্য আর কি, এটা তেমন কোনো কিছু না। আচ্ছা, হাতে আসলে কি? এখানে হাতে হচ্ছে হাইড্রোজেন, হাতে হাইড্রোজেন, হিতে হচ্ছে হিলিয়াম, লিনাতে লিথিয়াম। খুব সহজ না? মজা না? বিয়েতে বেরিলিয়াম, বাড়িতে বোরন, কেনাকাটাইতে কার্বন, নাগরাতে নাইট্রোজেন। সিরিয়ালি হচ্ছে, দেখছো? ওতে অক্সিজেন, ফতুয়াতে ফ্লোরিন, নিয়েসেতে নিয়ম। ক্লিয়ার? এখন যদি পারমাণবিক সংখ্যা দেই, পারমাণবিক সংখ্যা মানে কি? এই যে 118টা মৌল দেখতেছো, এই মৌলগুলোকে যদি আমরা সিরিয়ালি সাজাই তাহলে হচ্ছে এইটা হবে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই যেটা দেখলো 1 2 3 4, এটাকে আমরা বলি পা, এটা হচ্ছে পারমাণবিক, আর সতে হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ছড়া, এটা হচ্ছে নাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এখন আমরা যদি এর সংকেতগুলো দিই, যেমন হাইড্রোজেনের সংকেত হচ্ছে এইচ, তোমরা এটা অনেকে জানো। হিলিয়ামের সংকেত হচ্ছে এইচ ই, লিথিয়ামের সংকেত হচ্ছে এল আই, বেরিলিয়ামের সংকেত হচ্ছে বিই, বোরনের সংকেত হচ্ছে বি, শুধু বি, কার্বনের সংকেত সি, নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন, অক্সিজেনের সংকেত ও, ফ্লোরিনের সংকেত হচ্ছে এফ, নিয়নের সংকেত হচ্ছে এন ই। ক্লিয়ার? তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু এই যে ছড়াটা মুখস্থ করার মাধ্যমে দেখো 10টা অলরেডি, 10টার সিরিয়ালি নাম্বারও পেয়েছি, নামগুলো মনে রেখেছি। আচ্ছা, এবার এখানে আসো। না, নাতে কি? নাতে হচ্ছে নাইট্রোজেন, নাতে নাইট্রোজেন। মাতে এটা একটু নামটা অন্যরকম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। আস্তে অ্যালুমিনিয়াম, আমার হাতের লেখা একটু খারাপ আছে, হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই বলবা। সেইতে হচ্ছে সিলিকন, পদার্থ হচ্ছে ফসফরাস, ফসফরাস। সারের হচ্ছে সালফার,
ক্লাস হচ্ছে ক্লোরিন, আসেতে হচ্ছে আর্গন, কালোতে হচ্ছে কে আর কি, এই যে কালোতে কে, তাতে হচ্ছে পটাশিয়াম। এটা একটু অন্যরকম, এটা এই জন্য আর কি যে এই পটাশিয়ামের সংকেত হচ্ছে কে, তাহলে কালোতে হচ্ছে কে, কেতে হচ্ছে পটাশিয়াম। কালতে হচ্ছে Ca, তার মানে হচ্ছে ক্যালসিয়াম। এখানে হচ্ছে একটু অন্যরকম, এটা ক্যালসিয়াম লিখছি, হ্যাঁ লেখা বুঝিও আর কি। সকালে Hc, সকালেতে হচ্ছে Sc, সকালে Sc, তাতে হচ্ছে কি স্কান্ডিয়াম, স্কান্ডিয়াম বানানটা একটু দেখে নেবো, হ্যাঁ স্কান্ডিয়াম, একটু ছোটো করে লেখা হয়ে গেছে এগুলো। আমরা যদি নাম্বারিং করি তাহলে নাম্বারিং কী হবে, দেখো এখানে 10 হয়ে গেছে, তাহলে এখানে কত হবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি তোমাকে জিজ্ঞেস করি আমি যে ক্লোরিন কত নাম্বারে আছে, তোমাকে বলতে হবে যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এটা আমাদের লাগবে কাজে, আমরা যখন হচ্ছে ইলেকট্রন নাম্বার নিয়ে কাজ করবো, প্রোটন নিয়ে কাজ করবো, তখন কিন্তু খুবই খুবই কাজে দেবে এগুলো। তো তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওটা এখন যারা লিখতেছো তারা তো লিখতেছো, আর যারা এখন লিখতেছো না তারা পরবর্তীতে ভিডিওটা দেখে অবশ্যই লিখে নেবা কিন্তু। গেল, এবার টিতে আসো। টিতে কি হবে, টাইটানিয়াম। টিতে হচ্ছে টাইটানিয়াম। আচ্ছা, আমি এই যে ইংলিশে লিখে দিয়েছি কেন জানো, কারণ এই যে টি শব্দটা এইভাবে লেখার কারণে তোমরা চাইলে হচ্ছে ইংলিশে লিখে নিতে পারো আর কি, কারণ এই টি শব্দটা ওখান থেকে মূলত আসা, টাইটানিয়াম। সংকেত হচ্ছে Ti। আচ্ছা পরে দেখি আর কি। ভিতে হচ্ছে ভ্যানাডিয়াম, সিআরতে হচ্ছে ক্রোমিয়াম। লেখাগুলো একটু ছোট হচ্ছে, তোমরা আমি কথাগুলো বলতেছি সাথে সাথে লিখে নিও পারলে। মার্কেট হচ্ছে ম্যাঙ্গানিজ। ফিরোজটা হচ্ছে ফেরাস। কোপিয়েতে হচ্ছে কোবাল্ট। নাইতে হচ্ছে নিকেল। কিউট হচ্ছে কপার। জোরিনা হচ্ছে জিঙ্ক। ঘরে হচ্ছে গ্যালিয়াম। গিয়ে হচ্ছে জার্মেনিয়াম। আশিক হচ্ছে আর্সেনিক। সেজে হচ্ছে সেলেনিয়াম। বেশ হচ্ছে ব্রোমিন। করেছে হচ্ছে ক্রিপ্টন। এই মোট 36টা। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে সংকেতগুলো লিখে দিই পাশে, তাহলে কীভাবে লিখবো দেখো। টাইটানিয়ামের সংকেত হচ্ছে Ti, ভ্যানাডিয়াম V, ক্রোমিয়াম Cr, ম্যাঙ্গানিজ Mn, ফেরাস Fe, কোবাল্ট Co, ছোটো হাতের ও, হ্যাঁ ওটা কিন্তু ছোটো, নিকেল Ni, কপার Cu, জিঙ্ক Zn, গ্যালিয়াম Ga, জার্মেনিয়াম Ge, আর্সেনিক As, সেলেনিয়াম Se, ব্রোমিন Br, ক্রিপ্টন Cr। নাম্বারে যদি আমরা দেখি তাহলে কীরকম হবে, এটা 21 পর্যন্ত গেছে, হ্যাঁ তাহলে এটা 22, এটা 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। এই শেষের দিকে একটু বুঝতে মনে হয় তোমাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ তাও হচ্ছে যেহেতু আমি লিখে ফেলছি এভাবে আর কি, তো তোমরা হচ্ছে একটু তুলে নিবা এভাবে সুন্দর করে। তাহলে আজকে মূলত তোমাদের এই পর্যন্ত ক্লাস হবে আর কি, আর হবে না। তো হচ্ছে এর পর্যন্ত তোমরা এখন কোনো কিছু না বুঝলে বলতে পারো, আর আগেরগুলোতে আমি সামারি করতেছি, সো করে দিয়েছে, আগেগুলো নিয়ে কিছু বলবো না। সর্বশেষ তোমাদেরকে এই বিষয়টা একটুখানি বলি, যেহেতু আমরা জানি যে পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সর্বমোট মৌলের সংখ্যা হচ্ছে 118টা, এবং প্রথমটার নাম হচ্ছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর 118টার নাম 118 নম্বরে যেটা আছে ওটার নাম হচ্ছে আনানক্টিয়াম। তোমরা অনেকে জেনে থাকবে নামটা। তো
আমাদের কাজ হচ্ছে যে আমরা 118টা সবার নাম তো মুখস্থ রাখতে হবে না, যাদেরকে প্রয়োজন তাদের নাম মুখস্থ রাখবো। তাদের মধ্যে হচ্ছে 1 থেকে মোটামুটি 50-55 পর্যন্ত কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তো এগুলো কিন্তু মনে থাকে না। বিশেষ করে ধরো আমি তোমাকে যদি বলি ফসফরাস, ফসফরাসের সংকেত, আচ্ছা আমি তো সংকেতগুলো লিখিনি। সংকেত, ফসফরাসের সংকেত হচ্ছে পি। তারপরে সিলিকনের সংকেত হচ্ছে, আচ্ছা শুরু থেকে লিখে আসি, হ্যাঁ। নাইট্রোজেনের সংকেত হচ্ছে, এটা হচ্ছে নিয়েছে না, সরি, নাতে হচ্ছে নাইট্রোজেন লিখে ফেলছি, এই নাতে হচ্ছে এনএ, এটা মিস্টেক, হ্যাঁ। আমার এনএ হচ্ছে না, না মানে হচ্ছে এনএ, না হচ্ছে সোডিয়াম, নাতে সোডিয়াম কেন, এনএ হচ্ছে সোডিয়ামের সংকেত, তাই আর কি। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে হচ্ছে এমজি। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে হচ্ছে এএল। সিলিকন, সিলিকন হচ্ছে এসআই। ফসফরাস হচ্ছে পি। সালফারের সংকেত হচ্ছে এস। ক্লোরিনের সংকেত হচ্ছে সিএল। আর্গনের সংকেত হচ্ছে এআর। পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। ক্যালসিয়ামের সিএ। সকালে বেসকান্ডিয়ামের সংকেত হচ্ছে এসসি। এগুলো আর কি। তো সংকেতগুলো মনে থাকলেও পারমাণবিক সংখ্যা মনে থাকতে চায় না। বিশেষ করে ধরো মনে করো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো বা কোনো কাজ করবো আর কি, বা কোনো বিক্রিয়া শিখবো, তখন দেখবা ক্রোমিয়াম আসছে, ক্রোমিয়াম 24 নম্বরে আছে। তুমি যদি ক্রোমিয়ামটাকে 25 কিংবা হচ্ছে 23 চিন্তা করো, ভুলে যাবে, বড় ভুল হয়ে যাবে কিন্তু। আর প্রথমের দিকে এগুলো মনে থাকে না আর কি। সেই জন্য তোমরা যদি সরাটা মনে রাখো তাহলে এটা অবশ্যই খুবই সহজ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে সর্বশেষ কি করে পড়বা বলে দিচ্ছি। প্রথমত ছড়াটা মনে রাখবা, হা, হি, লিনা বিয়ে বাড়ি, কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে, না মা আজ সেই পদার্থ ছাড়ে ক্লাস আছে, কালু কাল সকালে টিভি সিআর মার্কেটে, ফিরোজ কপিয়ে নাইটে, কিউট জরিনার ঘরে গিয়ে আশিক সেজে বেশ করেছে। তারপর তোমরা কোন শব্দতে কি হচ্ছে এটা একবার করে দেখে নিবা। দেখে নেওয়ার পরে হচ্ছে এই যে সংকেতগুলো মানে প্রতীকগুলো আর কি, এই প্রতীকগুলো অবশ্যই লিখবা আর কি। তোমরা চেষ্টা করে সিরিয়ালি লেখার আর কি। আচ্ছা, এবার হচ্ছে নাম্বারগুলো পাশে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর তুমি দেখো অলরেডি কিন্তু তোমাদের আজকে ক্লাসে দেখো এই একটা ছড়া শিখেই কিন্তু অলরেডি 36টা মৌল আমরা শিখে ফেলেছি। এবার তোমরাই বলো, যারা আর্টস কমার্স থেকে এসেছো বা সায়েন্সে ভালো করে পড়ে আসোনি, তোমরাই বলো কঠিন কোনে গেছো? মোটেই কঠিন না। তোমাদেরকে শেষবার মতো আবারও বলতেছি, ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি কঠিন, ফিজিক্স কঠিন, ম্যাথ কঠিন, আসলে কোনোটাই কঠিন না। খুবই সহজ জিনিস। শুধুমাত্র তোমরা হচ্ছে যেতে চেষ্টা করবা, মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবা, যতক্ষণ ক্লাস করবা মনোযোগ দিয়ে করবা। আর এরপরও কোনো সমস্যা থাকলে তো আমরা আছি, জানাবো আর কি। তো সর্বশেষ আমি কমেন্টগুলো চেক করবো। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো বা কোনো সমস্যা থাকলে কমেন্টগুলো একটু দ্রুত করো, আমি দেখে নিচ্ছি। জাকারিয়া ইসলাম লিখেছেন সবগুলা বুঝছি স্যার, থ্যাংক ইউ। সুমাইয়া ইসলাম, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকেও। হাফিজুল ইসলাম, না ছাড় বলতে, ও আচ্ছা আচ্ছা, সম্ভবত 11 নম্বরটা কথা বলেছিলেন হাফিজুল ইসলাম, ধন্যবাদ আপনাকে, আমার মনে ছিল না। হ্যাঁ, নাতে আমি ভুলেই সোডিয়াম লিখে ফেলছি। নাতে হবে এনএ, তাতে হচ্ছে আসবে হচ্ছে সোডিয়াম আর কি। নাতে এনএ হচ্ছে নেট্রিয়াম। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে আচ্ছা প্রতীক যখন দেখাবো তখন দেখে নিও আর কি, যে নেক্সট ক্লাসে বা তার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো যে সোডিয়ামটার সংকেত এস হতে পারতো, কিন্তু এস কিন্তু না হয় এনএ কেন, কারণ ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। এটা আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে হাফিজুল ইসলাম ভাই। এরপর আনিসুল ইসলাম অনেকগুলো লাভ দিয়েছেন। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ভালোবাসা আপনার জন্য। সাজিদুর রহমান শিপন, থ্যাঙ্কস, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ইমতিয়াজউদ্দিন, পদার্থের সাথে এখানে রসায়নের সম্পর্কটা কি? পদার্থের সাথে এখানে রসায়নের সম্পর্কটা কেন প্রশ্ন করেছেন আমি আসলে বুঝলাম না। আমি এখানে এরকম কোনো আলোচনা করেছিলাম কিনা। আচ্ছা, পদার্থের সাথে সম্পর্কটা যদি আপনি জানতে চান তাহলে এক বাক্যে এরকম বলবো আর কি, যে প্রত্যেকটা পদার্থ হচ্ছে আন্তঃনবিক শক্তি দ্বারা গঠিত। আমরা অলরেডি আজকে শিখেছি আর কি। আজকে যতটুকু শিখেছেন এটার উপর বেস করে পদার্থ বিজ্ঞানের সাথে আসলে কি রিলেশন এটা ঠিক করে দিচ্ছি। দেখেন, একটা পদার্থ বিজ্ঞানের কিছু জিনিস থাকে যেগুলো জিনিসের উপর ডিপেন্ড করে তার ভর কেমন হবে, তার ভরবেগ কেমন। যেমন দেখো, ধরো আমি কি একটু স্বাস্থ্য মনে করো ভালো, আমি তোমাকে যদি ধাক্কা দিই, তুমি যত জোরে ধাক্কাটা অনুভব করবা, যদি একটা পাতলা মানুষ বা আমার থেকে আরো চিকন হয় সে যদি তোমাকে ধাক্কা দেয়, তুমি কম ধাক্কা পাবা। যদি অনেক মোটামুটি একটা ধাক্কা দেয়, অনেক বেশি ধাক্কা পাবা। কেন হলো এই সমস্যা? কারণ হচ্ছে আমার ভরবেগ যতটুকুন, আমার থেকে চিকন যে তার ভরবেগ আরো কম, আমার থেকে আরো মোটা যে তার ভরবেগ আরো বেশি। তার মানে এই যে ভরবেগের বিষয়গুলো আসে, ভরবেগটা আসে বা ভর বিষয়টা আসে আসলে ঘনত্ব থেকে। ঘনত্ব
মানে ঘনত্ব সাপেক্ষে মূলত ভর বৃদ্ধি পায় আর কি। তো এই ঘনত্বের ব্যাপারটা চলে আসে যে ঘনত্বটা ঠিক করে দেয় আন্তঃআণবিক শক্তি কিংবা হচ্ছে অণুগুলোর অবস্থান, এভাবে রিলেট করা যাবে। আর প্রত্যেকটা বিষয় রিলেশনশিপ আছে আর কি, প্রত্যেকটা বিষয়ে। এটা হচ্ছে তুমি যদি আলাদা আলাদা করে বিষয় করে মানে চিন্তা করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। আর বিশেষ করে পরবর্তী ক্লাসগুলো দেখলেই আরও ভালো ক্লিয়ার হবে আর কি। আরও ভালো হয় যখন তোমাদের এই নন ডিপার্টমেন্টের জন্য যখন ফিজিক্স ক্লাস শুরু হয়ে যাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে কেমিস্ট্রির সাথে ফিজিক্সের কত বেশি মিল, যেহেতু কেমিস্ট্রি কথা বলতেছে পদার্থ নিয়ে আর ফিজিক্সের কথা বলতেছে পদার্থ নিয়ে। তবে ঘটনাটা এরকম, কেমিস্ট্রি মূলত কথা বলে পদার্থের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে, আর ফিজিক্স কথা বলে সাধারণত পদার্থের বাইরের ম্যাটারগুলো নিয়ে। ভিতরে ম্যাটারগুলো নিয়ে কথা একেবারেই বলে না, ব্যাপারটা এরকম না, কিন্তু বেশিরভাগ আলোচনা আর কি। তখন এমনি রিলেট করতে পারবা। আশা করি বুঝতে পেরেছেন ইমতিয়াজউদ্দিন ভাই। এরপর আনিসুল হক মানিক, সোডিয়াম কই ভাই মিস্টেক হয়েছে, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, সোডিয়ামটা মিস্টেক হয়েছে, ঠিক বলেছেন ভাই। নাইট্রোজেন 2বার হয়েছে, ধন্যবাদ ভাইয়া, হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ তারপরে হচ্ছে রাজান্তা দেবনাথ, হ্যাঁ একই কথা বলেছেন, ধন্যবাদ। তারপরে হচ্ছে ইকবাল হাসান লিখেছেন, এতগুলো সঠিক লিখেছে সেদিকে নজনে একটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই ইকবাল হাসান ভাইয়া, আপনিও ঠিক বলেছেন। এবং রাজান্তা দেবনাথ যারা ভুলটা ধরিয়ে দিয়েছেন তারাও ঠিক আছে। হ্যাঁ আমার আসলে মানুষ বলে কথা, ভুল ভ্রান্তি হবে। আর তাছাড়া আমি একটু অসুস্থ, এই জন্য হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ সোডিয়াম মিস হয়ে গেছে, ধন্যবাদ ভাইয়া। শরীফ খান বলেছেন, যাই হোক অনেকেই বলেছেন যে সোডিয়ামটা মিস হয়ে গেছে, ধন্যবাদ আর কি। যারা বুঝতে পেরেছেন তারা তো অনেক ট্যালেন্ট, বিশ্বাস করো। আমি হচ্ছে এরকম জানি আর কি, যে তোমরা যারা পলিটেকনিক থেকে আসো অনেকে এরকম থাকো যে আসলে কিছুই বোঝা না হয়তো, দেখো তোমরা কিন্তু অনেক ট্যালেন্ট। এই দেখো তোমরা যারা অলরেডি ধরে ফেলেছো থাপ করে যে 11 নম্বরে সোডিয়াম হবে, তোমরা অবশ্যই অনেক ট্যালেন্ট কিন্তু। সো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই, মূলত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো আর হচ্ছে আমাদের অলরেডি যে কটা লেকচার হয়ে গেল আর কি, এই কটা লেকচার তোমরা হচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করবা আর কি। যদি নোট করে থাকো নোটগুলো দেখার চেষ্টা করবা। এরপর কোনো সমস্যা হলে তো আমরা আছি, পরবর্তী যেদিন লেকচার হবে সেদিন যদি তোমরা কমেন্টে জানিয়ে রাখো আর কি যে এটা একটা সমস্যা, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আমি এটাই ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো আজকের মতো। আর যদি এরপর কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই হচ্ছে পরবর্তী ক্লাসে জানিয়ে দেবা। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাতে হবে, কোনো গ্যাপ থাকলে জানাতে হবে, অবশ্যই আমি ইনজিস করার চেষ্টা করবো। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আবারও। তো হচ্ছে আমি এখন অনুরোধ করব আমাদের হচ্ছে ভাইয়া আসমন ভাই আমাদের সাথে কথা বলবে তোমাদের সাথে এখন। জি ভাইয়া বলেন, একটু আসেন আপনি। এটা লাগবে না? যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের ক্লাসটা আমিও আপনাদের সাথে করছি। ভাই তো অনেক সুন্দর ক্লাস নিছে। আসলে আমি কেমিস্ট্রি খুব কম বুঝি, কেমিস্ট্রি থেকে আমিও ভয় পাইতাম, কারণ আমি আর্টসে পড়ছি আর কি। এসএসসিতে আমার সাবজেক্ট আর্টস ছিল। তো আর্টসের স্টুডেন্টরা আমি মনে করি যে গাজীপুরে আসার পরে ভাইয়েরা যেভাবে কোচিংয়ে ক্লাস নেয়, কোচিংয়ে যেভাবে ক্লাস হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি একজন আর্টস বা কমার্সের স্টুডেন্টের পদার্থতে খুব বেশি প্রবলেম হয় না, কারণ এটা ম্যাথমেটিক্স রিলেটেড পড়াশোনা। তো আমাদের অ্যাডমিশনে শুধু ম্যাথ আসে, ম্যাক্সিমাম টাইম আর কি ম্যাথ আসে, তো এটা খুব একটা প্রবলেম হয় না। জেনারেল ম্যাথ আর পদার্থের ম্যাথ একটু বুঝলেই পারা যায়, কিন্তু মানে আমার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তবে কেমিস্ট্রি থেকে আমি খুব ভয় পাইতাম, একেবারে মানে জম্মের মতো ভয় পাইতাম। অনেক কষ্টে আর কি কেমিস্ট্রিটা কভার করছি। তো ভাইয়ের আজকে ক্লাস কিন্তু শুরু থেকে আমি নিজেও ক্লাস করার মতোই বলতে পারি না, আমি পুরোটা ক্লাস করছি এবং আমি কিন্তু সবকিছু বুঝছি, আমার খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ ভাইকে এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আর আমি যেটা দেখলাম যে আমি সবগুলো পুরো ক্লাসটা ফলো করছি, তো সবার কমেন্টসই মোটামুটি আমি পড়ছি। তো অনেকেই ক্লাস রুটিন সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে ভাই আসলে ক্লাসগুলো কিভাবে হবে। তো আমরা হচ্ছে যে প্ল্যানটা করছি যে অক্টোবর পর্যন্ত আমরা হচ্ছে কেমিস্ট্রির বেসিক রিলেটেড যতগুলো ক্লাস থাকে এই ক্লাসগুলো আমরা এই গ্রুপে লাইভ করব। আমিও ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর চেষ্টা করব যে ফিজিক্স এবং ইংলিশের ক্লাসটাও শুরু করার জন্য, কিন্তু এটা মনে হয় একটু লেন্দি হবে, কেননা আপনাদের এখন মিড টার্ম পরীক্ষা শুরু হবে অনেকের, সামনে আবার ফাইনাল পরীক্ষা, আপনাদের 4 মাসের সেমিস্টার, সব মিলে ওই সাবজেক্টগুলো দেখি কি করা যায়। আর রুটিন যদি বলেন তাহলে আমরা আপাতত বুধবার এবং রবিবারে তো ক্লাস নেবই, এছাড়াও সপ্তাহে আরও 2টা ক্লাস বাড়ানোর জন্য, মোটামুটি 4টা ক্লাস নেওয়ার জন্য আমি হচ্ছে ভাইদের সাথে কথা বলে আমাদের এই গ্রুপে সুন্দর একটা রুটিন দিয়ে দেবো। আপনারা এখান থেকে রুটিনটা দেখে নিতে পারবেন। ঠিক আছে ভাই, কিছু বলবেন নাকি? আর না, আমার কিছু বলার নেই, আপনাকে ধন্যবাদ আর কি। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই, আমরা রুটিনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আর বিশেষ করে যে মেসেজটা আপনাদের জন্য, মূলত সিএসসি ডিপার্টমেন্ট যারা আছেন, আমাদের আসলে গাজীপুরে যে কোচিংটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে লেখা ছিল পিএইচজেড, যে আমাদের কোচিংটা, এটা হচ্ছে যে শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের জন্য গাজীপুরের একটা কোচিং আমাদের। তো আপনারা যারা সিএসসি
ডিপার্টমেন্টের 7ম পর্বে আছেন, তাহলে চাইলে তারা আমাদের সহযোগিতা নিতে পারেন, আমাদের সার্ভিস নিতে পারেন, আমাদের কোচিং সেন্টারে এমনিতেই ফ্রি হইলেও কিছু ক্লাস করে দেখতে পারেন, ঠিক আছে। আর যারা অনুজ আছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্ব আছেন, তারা এখন থেকে আমাদের সাথে যদি ক্লাসগুলো করতে পারেন, আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কাছে অ্যাডমিশনটা অনেক সহজ মনে হবে। তো সব কিছুই তো হলো, কন্টিনিউ ক্লাস চলবে, আপনারা ক্লাস করেন। আজকে তাহলে এই পর্যন্তই, আর রুটিনটা আমি ডেফিনেটলি আমাদের গ্রুপে দিয়ে দিব। তাহলে এই পর্যন্তই ভাই আজকে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।